আসসালামু আলাইকুম বন্ধু, বড় ভাই, সবাই কেমন আছো তোমরা? আমি জেনেটিক ইঞ্জিনিয়ার এবং কৃষিবিদ রোমেল। গান শোনাই আমি মাঝে মাঝেই, যদিও প্রফেশনাল ভোকাল নয়, তারপরেও গান পোস্ট করি আর কি। সব বন্ধুদের উদ্দেশ্যে। আমার ভালো লাগার একটা জায়গা। মাথায় মাথাল পড়ে আছে কৃষিবিদের জন্য আর কি। তো কৃষি নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, ইতিমধ্যে পোস্ট করেছি গ্রুপে। তো আম সম্পর্কে কিছু জানাতে চাই, যেমন হচ্ছে আমের বিষক্রিয়া। আহ, যেমন ফরমালিন এবং ক্যালসিয়াম কার্বাইড, এটা খুব ক্ষতিকারক জিনিস। আর আমে হচ্ছে কিছুটা হলেও ফরমালিন তৈরি হয়, এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা, কৃষি বিজ্ঞানীদের কথা। আর হচ্ছে যে আম হচ্ছে কাঁচা অবস্থা যত টক থাকবে, অর্থাৎ অ্যাসিড থাকে, সেটা পাকলে ততটা মিষ্টি হয়, কারণ স্টার তৈরি হয়। আর ক্যালসিয়াম কার্বাইডের যে অংশটুকু, ওইটা কিন্তু ভীষণ ক্ষতিকর এবং এটা ধীরে ধীরে ক্যান্সারের দিকে রূপ যেতে করে। তো আমি উদ্যোগ নিয়েছি, যদি ট্রেনিংয়ে না থাকে, আমার ট্রেনিংয়ে যাওয়ার কথা আর কি। আহ, ইয়েতে 6 মাসের ট্রেনিং একটা বাকি আছে আমার, বিপিএটিসিতে একটা ট্রেনিং হবে। ট্রেনিংয়ে আর কি যদি যাই, তাহলে তখন তো আমের সিজন পড়বে, তখন হয়তো তাহলে উদ্যোগ নিতে পারবো না। আর আম নিয়ে করছি প্রথমে কারণ হচ্ছে আহ, আম আমার আয়ত্তের মধ্যেও আছে এবং সরাসরি বাগান থেকে আমি আম সংগ্রহ করে ওখান থেকে সরাসরি প্যাকেজিং করার চেষ্টা করছি। এবং যেহেতু আমি নিহত উপজেলায় কর্মরত, রাজশাহী অঞ্চল, নওগাঁ জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ। আমি 34তম বিসিএস ক্যাডার ব্যাচের সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি। রাজশাহী, প্রাণের রাজশাহী আমার স্কুল, ল্যাবরেটরি স্কুল, তারপরে নিউ ডিগ্রি কলেজ, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ, তারপর প্রথম বিসিএসে মাস্টার্স করে 34তমতে ক্যাডার হয়ে যায় আর কি। এবং ব্যান্ডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। বাসার নিচে গানের স্কুলও করা আছে আমার, আর মিসেস দুজন মিলে করি আর কি। আমি সাধারণ সম্পাদক আর হচ্ছে গিটার প্রশিক্ষক। এখন ব্যান্ডের সাথে সরাসরি অতটা সম্পৃক্ততা নাই, আমার ব্যান্ড মেম্বার, যারা মেন ব্যান্ড মেম্বার, তারা সবাই ঢাকায় যে আছে। আহ, তো সেই কারণে ব্যান্ড থেকে একটু ডিটাচ আর কি, তবে আমি এখনও চর্চা চালিয়ে যাচ্ছি। হয়তো এখান থেকে ঢাকায় জনসময় শো করে আসি হঠাৎ ইয়ে করে। আগের মতো সেই গোল্ডেন টাইমটা আর কি মিউজিকে নাই আমার এখন। এখানে একটা ট্রুপ তৈরি করার চেষ্টা করছি, আর বাচ্চাদের শেখানো নিয়ে আছি, এদেরকে আপকামিং স্টার বানানোর চেষ্টায় আছি আর কি। প্ল্যাটফর্মে আমরা দিই। সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে আমার মিসেস হচ্ছে সংবর্ধনাও পেয়েছে। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট থেকে হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতা থেকে এমএসএ ফার্স্ট ক্লাস পাওয়া ডিগ্রি নিয়ে আসছে, এবং রাজশাহীর ইস্কন কলেজে মিউজিকের টিচার হিসেবে আছে, সরকারি কলেজে। এবং হচ্ছে এই দুজন মিলে আমরা আসলে পরিচালক, রুদ্র সাগম সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের। রুদ্র আমাদের 8 বছর বয়সী ছেলে, বাসার নিচে, এবং ইনস্ট্রুমেন্টে ভর্তি আর কি। অন্যান্য ইনস্ট্রুমেন্টও শেখানো হয়, আর্ট শেখানো হয় এখানে। আমি গিটারটা শেখাই, আমার মিসেস ক্লাসিক্যাল এবং বাংলা গান শেখায়। আর রাজশাহী যারা বন্ধু আছে তারা আসতে পারে, তার জন্য বিশেষ ছাড় থাকবে অবশ্যই। এবং আমরা নামমাত্র মূল্যেই মানে নিচ্ছি ইয়েতে, অনারিয়াম যেটা নেওয়া হয়। ভর্তি ফিসটা 500 টাকা নেওয়া হয়, এবং যারা হচ্ছে আগ্রহ অনেক প্রচণ্ড কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে ফ্রি শেখাই আমরা। কোনো পয়সা নেওয়া হয় না। এটা আমাদের ভালোবাসার জায়গা থেকে এটা তৈরি করা। বিভিন্ন প্রোগ্রামও করা হয়, অনলাইন প্রোগ্রাম করা হয় স্কুল থেকে, তার প্ল্যাটফর্মও দেওয়া হয় এখান থেকে সরাসরি। আর মিসেস হচ্ছে বিটিভির ইনলিস্টেড শিল্পী এ গ্রেড, এবং বাংলাদেশ বেতারের ইনলিস্টেড শিল্পী এ গ্রেডের, কিন্তু মেনলি রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। আর হচ্ছে রবীন্দ্র জার্নালে ওর লেখনীয় প্রকাশিত হয়েছে 2বার। গবেষক আর কি, ও সঙ্গীত বিষয়ক গবেষক, এবং সমাজ সাংস্কৃতিক থেকে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননাও পেয়েছে। এবং আমাদের একটা ব্যাচ 2001 প্রজন্ম, সম্ভবত 2001 কেসটা এখানেই ছিল, সেখান থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। আহ, তো কৃষি পণ্য আমি দিতে যাচ্ছি, কারণ আর আমার নিহত উপজেলা হচ্ছে কিন্তু ধান। আপনারা জানেন নওগাঁ জেলা ধানের জেলা। আর নওগাঁ জেলায় 11টি উপজেলা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় আমার নিয়তপুরে। 29,000 গত সিজনে, আমন সিজনে 29 লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবং উঁচু জমি যেহেতু, আহ, সেহেতু পানি ঢোকে না সহজে।
এবং 4 ফসলি জমি ফসল করার চেষ্টায় আছি আমরা, কৃষকদেরকে সে ইয়েও করতেছি। কারণ 3 ফসলি করে, এরা শুধু ধান ছাড়া কিছু বোঝে না। আমরা অন্যান্য ইয়েগুলো গ্যাপে গ্যাপে শর্ট ডিউরেশন জাতগুলো দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষামূলকভাবে আমি নিজেও প্রজেক্ট চালাচ্ছি একটা, ছাদে আমার ছাদ বাগানেও যেন কৃষি ফসল হয় সেটার উপর আমি নিজে থেকে থিসিস করার চেষ্টা করছি। আর এই প্রজেক্টটা আমি করছি যেন মধ্যসত্ত্বী ভোগকারীদের জন্য কিন্তু দামটা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে মানে আমার লোকাল রাজশাহী পর্যন্ত লোকাল মার্কেটের দামগুলো জানা হচ্ছে, কিন্তু ঢাকায় যদি পৌঁছায়, খুলনা পৌঁছায়, সেখানে পার্সেল কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে হচ্ছে আর করতে ওখানকার মার্কেট প্রাইস সম্পর্কে আমার জানা দরকার। সেই রিভিউ ইনশাল্লাহ আপনারা দিবেন। আমি চাইবো যে মার্কেট প্রাইসের চাইতে কম মূল্যে যেন আপনার বিষমুক্ত আহ, এবং এই ক্ষতিকারক উপাদান মুক্ত আম বা অন্যান্য কৃষি পণ্য দিতে পারি। কারণ আলু একটু টাফ হবে আমার জন্য, কারণ কোল্ড স্টোরেজ করতে হয়। আমার মূলধন অত নাই, আমি মোটামুটি 1 লাখ টাকা হাতে নিয়ে নামছি প্রথমে। আম দিয়ে শুরু করব, রিস্ক কম একটু। যদি সাফল্য হয় তাহলে আমি ধানের দিকেও যাওয়ার চেষ্টা করব আর কি, যদি আপনাদের অর্ডার ইয়ে থাকে। কিন্তু অগ্রিম বুকিং দিতে হবে আমাকে, কনফার্মেশনে। এতে আমার অ্যাকাউন্ট নাম্বার, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট আছে গেটারো শাখা, বা বিকাশ নাম্বার আমার দিয়ে দেবো। এবং আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ, এবং ভালো ফিডব্যাক দেবেন। যদি খারাপ ইয়ে যায় সেটা ক্ষেত্রে আমি পয়সাও নেব না। এবং বিকাশে যদি টাকা পেমেন্ট করেন তাহলে এক্সট্রা বিকাশে যে চার্জটা পড়ে টাকা সেন্ড করে, সেই চার্জটা দিতে হবে। সব মিলে যেন মার্কেট প্রাইসে কম মূল্যে পান সেই দিকে, সেটাও মানে খেয়াল রাখবো। এবং আমি 80 থেকে 100 টাকা মুনাফা রাখবো, কারণ আমাকে পরবর্তী প্রজেক্ট চালাতে হবে। এবং আমি একটা প্রজেক্ট সাবমিটও করবো সেটার প্রেক্ষিতে, যে আসলে কত টাকা মানে লাভ রাখবে একজন মধ্যস্বত্বভোগী। মিডলম্যানটা তো থাকতেই হবে, মিডলম্যান 2-3টা যেহেতু পড়ে যায় সেখানে। সরাসরি একজন মিডলম্যান যদি হয়, তা আমরা যদি কৃষি বিপণন বা কর্তৃপক্ষ বা কৃষি সম্প্রসারণ দপ্তর যদি সরাসরি আমটা কিনে গুদামজাত করে যদি সরাসরি আমরা কোনো একটা মাত্র ব্যবসায়ীর মাধ্যমে যদি আমরা বিক্রি করতে পারি, লোকাল মার্কেটে দিতে পারি এবং ভোক্তা পর্যায়ে দিতে পারি, সেক্ষেত্রে দামটা কত আসতে পারে সেই অ্যানালাইসিসটাও আমি মানে করবো। করে আমি নিশ্চয়ই আমার ডিপার্টমেন্ট টিএর ডাইরেক্টর স্যার, ডিজি স্যারদের সামনে আমি সেটা প্রেজেন্ট করবো আর কি। তো সেক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এবং এই প্রজেক্টটা সাফল্যমণ্ডিত হবে কিনা আমি জানি না, রেজাল্ট আমি অত ভাবি না। আমি বর্তমানে বিশ্বাসী, বর্তমান ঠিক তো ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরীক্ষামূলক যেতে করছি, একটু ভুল ত্রুটি হতেই পারে, কারণ অঙ্কের ব্যাপার আছে এখানে। আর মার্কেট ওঠানামা করে, এক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো মিনিস্ট্রির সমন্বয় দরকার। সেখানে আমি সবগুলো ডিপার্টমেন্টের কাজ আমি একাই করছি। কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানটাও হয়তো আমি পরিচালনা করব যদি কোনো ঝামেলা হয়। সেখানে আমার সার্কেল আছে, তাদের মাধ্যম দিয়ে। নিয়মিত হলে তো আমি নিজেই করবো, ইউনো মহোদয় এবং আমি যৌথ উদ্যোগে আর কি। এবং আমি কিছু মোবাইল কোর্টও করেছি। যেমন ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হচ্ছে আহ, উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় এবং আমি কৃষি এইও আমরা দুজন মিলে কতগুলো সারের ডিলারকে আমরা জরিমানাও করেছি ইতিমধ্যে। এবং কয়েকটা লাইসেন্স বাতিলও করে দিয়েছি অনিয়মের অভিযোগে। প্রথমে ওয়ার্নিং দিই, তারপরে না শুনলে তখন লাইসেন্স বাতিল করে ডিসি স্যারের কাছে সেটা বাতিলের সুপারিশ করার পর ডিসি স্যার সেটা বাতিল করে দেন। এবং কীটনাশকের পিছনে লেগেছি। এবং কীটনাশক ক্ষেত্রে বলি, কীটনাশক হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলিলিটার থেকে 2 মিলিলিটার হচ্ছে অপটিমাম লেভেল। এরকমভাবে যদি দেওয়া হয় তাহলে অল্প পানিতে কিছুক্ষণ পরিষ্কার করলে প্রোডাক্টে আর কিন্তু কীটনাশকের প্রভাব থাকে না। কিন্তু কৃষকরা সাধারণত আমাদের কথা শুনতে চায় না, এরা অতিমাত্রায় দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা করা মনিটরিং রাখছি, কিন্তু আমরা অফিসার খুব কম, আমরা এতগুলো মানুষকে মনিটরিং করা খুব সো টাফ আর কি। কোনো কিছু কন্ট্রোল করা খুব কঠিন। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দেখলাম যে হঠাৎ করে বেঁধে দিয়েছে একটা দাম, চিনি টিনি এগুলোর। এটা তো সহজ বিষয় না, এটা অনেক সমীক্ষা, অনেক গবেষণা, অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো অধিদপ্তর সমন্বয় দরকার। ভিতরে অনেকগুলো প্যারামিটার ক্রাইটেরিয়া আছে। এত সোজা না চট করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। বুঝলাম শুধু সিন্ডিকেটকে কন্ট্রোল করলেই হচ্ছে তা না। সিন্ডিকেট কন্ট্রোল করার ক্ষেত্রে যারা নেপথ্যে আছে এবং আমাদের মতো অফিসাররাও যারা আছে তৃণমূল পর্যায়ে, আমরা যদি করাপ্টেড হই
তাহলে কারো কিছু করার থাকে না আর কি। আর চালের ক্ষেত্রে একটা জিনিস বলি, জাত অনুযায়ী চালের নাম হবে, যেমন ব্রি 28, 29 এগুলোর পরিবর্তে এখন ব্রি 89, এটা হচ্ছে রেডিয়েশন দিয়ে নতুন করে করা হয়েছে, জাতটা খুব বেশ ভালো, একই রকম 28-29-এর মতোই জাতটা আপনারা খেতে পারেন। এবং হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমার সত্যি যে এখনও মিনিকেট ভাবেই চলছে। আসলে অটো রাইস মিলে হয় কি, যে পুষ্টিটা দেওয়া হয় সেটা হচ্ছে সেটা ফেলে দিই আমরা, সেটা ফেলে সে খুদটা খাওয়াচ্ছে আর মুরগি খাওয়াচ্ছে, মুরগি হচ্ছে পুষ্টি আর আমাদের বাচ্চা ভুঁড়ি, আমরা শুধু ভাতটা খাচ্ছি, শর্করা পাচ্ছি আর ভাত, পেট ভুঁড়ি হচ্ছে। তো এগুলো নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি, যে কোনো ইয়াতে মিটিংয়ে সায়েন্টিফিক অফিসার আসলে, তারপরে ডিজি স্যার থাকেন, ডিসি স্যার থাকেন, ডিডি স্যার থাকেন, আমি আহ, আমার কথাগুলো বলি আর কি, এবং তারা আমার কথা বেশ মূল্যায়ন করে, আমি খুব বাস্তববাদী কথাবার্তা বলি। আমার কাছে যেটা লুকানোর কিছু নাই, আমার উপজেলায় মনিটরিং করতে আসুক, যেটা বাস্তব সেটাই, কারণ আমি তো কাজ করি। এবং কীটনাশকের পিছনেও লেগেছি, ডিলারদের পিছনে, এগুলো যে অন্যকে পরামর্শ দিলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, দুটা কারণ আইনের আওতায় নিয়েও আসছি, এর মধ্যে অনেকগুলো যেহেতু আছে। আর আর 31টা ডিলারের মধ্যে 4টাকে মোবাইল কোড করেছি রিসেন্ট, আর হচ্ছে লাইসেন্স বাতিল করে দিয়েছি 3টার আমি, নতুন করে তাদের আর নবায়নও করা হচ্ছে, কীটনাশকের নবায়ন আমি করি সরাসরি। তো সেই জায়গায় খুবই স্ট্রিক্ট থাকি আর কি, কারণ দায়ভার নিতে হবে। দেখলাম যে ঢাকায় হচ্ছে ছাদ ধসে পড়ে গেছে, অথচ বিল্ডিংয়ের পরিকল্পিতভাবে বিল্ডিং তৈরি করা নাই, অথচ আম, কি বলে রাজুক দায়বদ্ধতা নিচ্ছে না। কেন নেবে না তারা? তারা প্ল্যান পাস করবে, পাঞ্চল অফিসারে থাকবে, কোট প্যান্ট সুটেড হয়ে তারা সকাল থেকে 9টা থেকে পাঞ্চল অফিসে এসে 5টা অফিস করবে, কিন্তু এগুলো মনিটরিং করবে না বা টাকা খেয়ে এগুলো পাশ করিয়ে দেবে, তা তো হয় না। এরা পাঞ্চল অফিসার হিসেবে নামও কামায়, অথচ বেতনও তুলছে। বেতন কোথা থেকে হয়? আমার নিজের টাকা থেকেও হয়তো আমার বেতন হয়, আমিও ট্যাক্স দিই সব যে কোনো প্রোডাক্টের। আমি একটা সম্প্রতি কার কিনেছি, ছোটো গাড়ি কিনেছি, এক্সিস স্যালুন, আমার সাধ্যের মধ্যে 8 বছর চাকরির মাথায়। এগুলো ফিটনেস দিয়ে করে 30,000 টাকার মধ্যে দিতে হয়, সব কিছুতে ভ্যাট ট্যাক্স দিই, এবং জনগণের টাকাতেই পড়াশোনা করেছি, ভর্তুকিতে, সবসময় সরকারি জায়গায় পড়াশোনা করেছি। সো তাদের প্রতি আমার দায়বদ্ধতা অবশ্যই আছে, তো দায়ভারটা নিতে জানতে হবে। তো সেরকমই যদি কীটনাশক একটা বিষ, কীটনাশকে দিয়ে যদি কেউ আত্মহত্যা করে, সেই দায়ভারটা আমাদেরকে নিতে জানতে হবে। এবং এই বিষয়ে আমি উপরে কথাবার্তা বলেছি যে প্রেসক্রিপশন থাকবে, সিগনেচার থাকবে আমার উপজেলা ক্ষেত্রে, প্রেসক্রিপশনের ফর্মুলা তৈরি, কোডিংয়ের ফর্মুলাও আমি তৈরি করে দিয়েছি। এখন কতখানি পলিসি মেকাররা করবে তা জানি না, তবে আমি এটা যে করেছি এবং এটা মানে আমার জায়গা থেকে করে দিয়েছি আমি। তো দায়ভারটা নিতে জানতে হবে, আমি রাজুকের মতো তো গায়ে এলিয়ে দিতে পারি না, এটা কোনো অফিসারের কাজ না। আইন তৈরি করা যেমন সরকারের কাজ, আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সেই দেখাশোনার দায়িত্ব রয়েছে। সো আমার এই প্রজেক্টটা আসলে কৃষক পর্যায়ে দাম এরা পায় না ঠিক মতো। এক্ষেত্রে সারের দাম, কীটনাশকের দাম, তাদের উৎপাদন খরচ সব কিছু অনেকগুলো ফ্যাক্টর মানে জড়িত। জমি, তার জমির পরিমাণ কতখানি, বেশি জমি হলে, বেশি ফলন হলে তাদের লাভটা আরও বেশি উঠে আসে, তারা আরও কম দামে দিতে পারে প্রোডাক্টগুলো। আবার যাদের অল্প জমি তারা আবার তাদের মতো বড় যারা আছে, কৃষক আছে, তাদের মতো অত কম দামে দিতে পারে না, কারণ তাদের জমি 1 বিঘা, 1 বিঘা থেকে কতটা নিরাপদ ফলন হয় যে কোনো প্রোডাক্টেরই। তো যত এটা জানেনই আপনারা, মানে কোয়ান্টিটি যত বেশি হবে, কোয়ালিটি না কোয়ান্টিটি যত বেশি হবে, প্রাইস ততটা কম আর মানে দিতে পারবে তারা, সব মিললে তারা ওভারঅল লাভটা ঠিকই বের করে নিয়ে আসতে পারে গড়ে। কিন্তু 1 বিঘা জমির মালিক সে চাইবে ওখান থেকে ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে। তো সেখান থেকে প্রোডাক্ট নিলে আবার আমার হচ্ছে তাদের উপকার হবে ঠিকই, একটু দাম বেশি দিয়ে কিনতে হবে, কিন্তু ভোক্তা পর্যায়ে নিয়ে আসতে আসতে প্রথম পরীক্ষামূলক অবস্থায় হয়তো মার্কেট প্রাইস চাইতে বেশি পড়ে যেতে পারে। সে ফিডব্যাকটাও আপনারা দিবেন আমাকে প্রথম অবস্থায়, যেন দ্বিতীয়বার যেটা করতে যাব সেক্ষেত্রে যেন আমি আরও অ্যানালাইসিস করে কম দামে দিতে পারি। এই প্রকল্পটা আমার চলবে ইনশাআল্লাহ। আমারও মানে টিএ দিয়ে সম্মানী এবং বেতন দিয়ে এরপরে চলি আমি, কোনো অবৈধ টাকা হাত দিই না, ছুঁয়েও দেখি না, বাজেটের টাকাতে হাত দিই না, ওটা গরিবের হক। আমার কথা হচ্ছে আমার অধিকার আমি ছাড়বো না 1 টাকাও, আমার আর কারো অধিকার আমি মেরে খাবো না। আমি বলছি না আমি ভালো ছেলে, আমি খুব বাজে ছেলে হিসেবে মানে পরিচিত আর কি, এবং বিতর্কিত আমি ভীষণ, ছোটো থেকেই নেগেটিভ ক্যারেক্টার, ডিপার্টমেন্টেও বিতর্কিত, কারণ সিস্টেমগুলোর বিরোধিতা করেছিলাম আমি, এই জন্য বিভাগে মামলা খেতে হয়েছে আমাকে।
যদিও মানে পরবর্তীতে আমারটা ঠিক দেখে আমাকে লঘুদণ্ড তিরস্কার যে না দিলেই না সেটা দিয়ে আমাকে আবার শপথে বহাল করেছে, এবং তার 2 দিন পরে আর কি রাজশাহী অঞ্চলে 13 জন সিনিয়র অফিসারদের ট্রান্সফার দেওয়া হয়। আমার স্টেটমেন্ট দেখে স্টেটমেন্টটা আমি এমন কিছু দিয়ে আসছিলাম মিনিস্ট্রিতে যার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটতে পারে সেটা আমি জানি না, জানতে চাইনি। আমি সব তুলে ধরে দিয়ে আসছিলাম অনিয়ম অভিযোগ কীভাবে কী হয় না হয়। সো আমার এই প্রজেক্টটা আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য সহায়তা করবেন। প্রথম অবস্থায় কতখানি কী হবে জানি না রেজাল্ট, তবে চেষ্টা করবো আপনার যেন ন্যূনতম ইয়ে হয় এবং আপনারা হচ্ছে বিষমুক্ত এবং একটা কড়া মনিটরিং থাকবে। আমার মতো কোনো অফিসারই, যেহেতু আমি নিয়ামতপুর উপজেলার দায়িত্বে, আম আসবে নিয়ামতপুর, সাপাহার, ভোলাহাট, গোদাগাড়ি, তারপর হচ্ছে শিবগঞ্জ, এগুলো থেকে ওখানে আমার ফ্রেন্ডরা আছে, ব্যাচমেটরা আছে, তাদের সহযোগিতা নিচ্ছি এবং সেগুলো থেকেও আসবে। তো সুতরাং মনিটরিং তারাও করবে, আমি নিজে মনিটরিং তো করবোই এখানে, ওগুলো তো তারা মনিটরিং করবে যেন বিষমুক্ত প্যাকেজিং ইয়া হয়, দিতে পারে। এবং হচ্ছে স্বাস্থ্য অনেক বড় বিষয়, আমি আমার বাচ্চার কথা চিন্তা করে মানে স্বাস্থ্য, আর বাচ্চারা খাবে, আমার বাচ্চাকে তো আমি জেনে শুনে সেই বিষ খাওয়াতে পারি না, তাহলে আরেকজনের বাচ্চার জন্য কীভাবে আমি সেই খাবারটা আমি দায়িত্বে থেকেও দায় দিতে পারি, এটা বিবেকে আমাকে বাধা দেয়। আমিও অত আদর্শবান মানুষও না, আমি দুই ধা তুলসী পাতাও না, ছোট্ট মানুষ, ছোট্ট একটু আদর্শ আছে আমার। আমি চেন স্মোকার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার নামাজ পড়ি 2-3 ওয়াক্ত পড়া হয়, কোনো দিন কোনো সপ্তাহে পড়াই হয় না, শুক্রবার নামাজটা পড়া হয়। তো তারপরেও চেষ্টা করে যাচ্ছি, আর মানুষের উপকার করা, আল্লাহ সৃষ্টিকে দেখা আমার কাছে এটা বড় ইবাদত মনে হয়। তো আমি চেষ্টা করছি যে এই প্রজেক্টটা যেন মানে নিয়ে এসে দ্রব্যমূল্যের এটা আমি দেখাতে পারি, এবং কিছুটা প্রফিটও রাখছি, কারণ হচ্ছে একজন ব্যবসায়ী সে তো প্রফিট রাখবে, প্রফিটটা কত পরিমাণে আসতে পারে সেটা ক্যালকুলেট করে বের করে মিস্ত্রিতে জমা দিতে হবে। মিস্ত্রি জমা দেবো আমি যে এটা ন্যূনতম এত, ম্যাক্সিমাম এত টাকা হচ্ছে মার্কেট প্রাইস হবে অঞ্চল ভেদে। এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের মানে আমার কাছ থেকে এই আম ইনশাআল্লাহ মানে নেওয়ার চেষ্টা করবেন, এবং এই আমার উদ্যোগ বা এবং হচ্ছে এই দ্রব্যমূল্য নামানোর ক্ষেত্রে এই যে আমার যে যুদ্ধ, সে যুদ্ধে আপনার অংশীদার হবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কখনো ইনশাআল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।